ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये स्वच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 20। স্থান কলিকাতা, কাল 1898। আজ 3 দিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন। আজ সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া পশুশালায় উপস্থিত হইলেন। বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট রায়বাহাদুর রামব্রহ্ম সান্যাল পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া ভিতরে লইয়া গেলেন এবং প্রায় 1.5 ঘণ্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান দেখাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্যের সঙ্গে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। রামব্রহ্মবাবু উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রমপরিণতি হইয়াছে তদ্বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। শিষ্যের মনে আছে, সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, ইহা হইতেই কালে টর্টয়েজ অর্থাৎ কচ্ছপ উৎপন্ন হইয়াছে। ওই সাপই বহুকাল ধরিয়া এক স্থানে বসিয়া থাকিয়া ক্রমে কঠোর পৃষ্ঠ হইয়া গিয়াছে। কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হইয়াছে, তাহলে তোরা সাপই খাস। ইহা শুনিয়া শিষ্য ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া গেলে যখন তাহার পূর্বের আকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইল, এ কথা কেমন করিয়া বলিতেছেন? শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। রামব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল। উহাদের সাল্লাদ গর্জন শুনিবার এবং সাগ্রহ ভোজন দেখিবার অল্পক্ষণ পরেই উদ্যান মধ্যস্থ রামব্রহ্মবাবুর বাসাবাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম। তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল। স্বামীজি অল্পমাত্র চা পান করিলেন, নিবেদিতাও চা পান করিলেন। এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন ও চা খাইতে সংকুচিত হইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জলপান করিয়া তাহার অবশিষ্টাংশ শিষ্যকে পান করিতে দিলেন। অতঃপর ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল। রামব্রহ্মবাবু, ডারউইন ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তৎসম্বন্ধে আপনার অভিমত কি? স্বামীজি, ডারউইনের কথা সঙ্গত হলেও ইভলিউশনের কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত মীমাংসা, এ কথা আমি স্বীকার করতে পারি না। রামব্রহ্মবাবু, এ বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? স্বামীজি, সাংখ্য দর্শনে ওই বিষয়ে সুন্দর আলোচিত হয়েছে। ভারতের প্রাচীন দার্শনিক দিগের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলে আমার ধারণা। রামব্রহ্মবাবু, সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। স্বামীজি,
নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলে নির্দিষ্ট হয়েছে সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। পাতঞ্জল দর্শনে কিন্তু এ সকলের একটিও তার কারণ বলে সমর্থিত হয়নি। পতঞ্জলির মত হচ্ছে এক স্পেসিস থেকে আরেক স্পেসিসে পরিণতি প্রকৃতির আপূরণের দ্বারা সংসাধিত হয়। আবরণ বা অবস্ট্যাকলসের সঙ্গে দিনরাত স্ট্রাগল করে যে ওটা সাধিত হয় তা নয়। আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীবনকে ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয় যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতিই হচ্ছে না। সাংসারিক উন্নতির কথা স্বীকার করে নিলেও আধ্যাত্মিক বিকাশকল্পে ওটা যে বিষম প্রতিবন্ধক এ কথা স্বীকার করতেই হয়। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রেই পূর্ণ আত্মা, আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশ। প্রকৃতির অভিব্যক্তির ও বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতোভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ। প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তরে যাই হোক, উচ্চ স্তরে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়। দেখা যায় সেখানে শিক্ষা, দীক্ষা, ধ্যান, ধারণা ও প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয়। সুতরাং অবস্ট্যাকলগুলিকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণরূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নয়। হাজার পাপীর প্রাণ সংসার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয়, কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না। এখন দেখুন, পাশ্চাত্য স্ট্রাগল থিওরি অর্থাৎ প্রাণীদের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভ রূপ মত, এটা কতদূর হরিবল হয়ে দাঁড়াচ্ছে। রামব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিলেন। অবশেষে বলিলেন, ভারতবর্ষে এখন আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের বিশেষ প্রয়োজন হইয়াছে। ঐরূপ লোকেই একদেশদর্শী শিক্ষিত জনগণের ভ্রম প্রমাদ অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতে সমর্থ। আপনার ইভলিউশন থিওরির নূতন ব্যাখ্যা শুনিয়া আমি পরম আহ্লাদিত হইলাম। শিষ্য স্বামী যোগানন্দের সহিত ট্রামে করিয়া রাত্রি প্রায় 8টার সময় বাগবাজারে ফিরিয়া আসিল। স্বামীজি ওই সময়ের প্রায় 15 মিনিট পূর্বে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। প্রায় অর্ধ ঘণ্টা বিশ্রামান্তে তিনি বৈঠকখানায় আমাদের নিকট উপস্থিত হইলেন। স্বামীজি অদ্য পশুশালা দেখিতে গিয়া রামব্রহ্মবাবুর ক্রমবিকাশবাদের অপূর্ব ব্যাখ্যা করিয়াছেন শুনিয়া উপস্থিত সকলে ওই প্রসঙ্গ বিশেষরূপে শনিবার জন্য ইতঃপূর্বেই সমুৎসুক ছিলেন। অতএব স্বামীজি আসিবা মাত্র সকলের অভিপ্রায় বুঝিয়া শিষ্য ওই কথাই পারিল। শিষ্য, মহাশয় পশুশালার ক্রমবিকাশ সম্বন্ধে যাহা বলিয়াছিলেন তাহা ভালো করিয়া বুঝিতে পারি নাই। অনুগ্রহ করিয়া সহজ কথায় তাহা পুনরায় বলিবেন কি? স্বামীজি, কেন, কি বুঝিসনি? শিষ্য, এই আপনি অন্য অনেক সময় আমাদের বলিয়াছেন যে বাহিরের শক্তিসমূহের সহিত সংগ্রাম করিবার ক্ষমতাই জীবনের চিহ্ন এবং উহাই উন্নতির সোপান। তাহলে আজ আবার কেন উল্টা কথা বলিলেন? স্বামীজি, উল্টো বলবো কেন? তুই বুঝতে পারিসনি। অ্যানিম্যাল কিংডমে আমরা সত্য সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই। তাই ডারউইনের থিওরি কতকটা সত্য বলে প্রতিভাত হয়। কিন্তু হিউম্যান কিংডমে যেখানে র্যাশনালিটির বিকাশ, সেখানে এই নিয়মের উল্টোটাই দেখা যায়। মনে কর
যাদের আমরা রিয়েলি গ্রেট মেন, বাস্তবিক মহাপুরুষ বা আইডিয়াল বলে জানি, তাদের বাহ্য স্ট্রাগল একেবারেই দেখিতে পাওয়া যায় না। অ্যানিম্যাল কিংডমে ইনস্টিংক্টের প্রাবল্য। মানুষ কিন্তু যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটির বিকাশ। এজন্য অ্যানিম্যাল কিংডমের মতো র্যাশনাল হিউম্যান কিংডমে পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস হতে পারে না। মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন একমাত্র স্যাক্রিফাইস দ্বারা সাধিত হয়। যে পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে, মানুষের মধ্যে সে তত বড়। আর নিম্ন স্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার হয়। সুতরাং স্ট্রাগল থিওরি উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। মানুষের স্ট্রাগল হচ্ছে মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে, সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয়। অ্যানিম্যাল কিংডমে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয়, হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্সে মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্য গুণবৃত্তি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল চলেছে। জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষ ছায়ার মতো মনুষ্যতর প্রাণীতে ও মনুষ্য জগতে স্ট্রাগল বিপরীত দেখা যায়। শিষ্য: তাহা হইলে আপনি আমাদের শারীরিক উন্নতি সাধনের জন্য এত করিয়া বলেন কেন? স্বামীজি: তোরা কি আবার মানুষ? তবে হ্যাঁ, একটু র্যাশনালিটি আছে এইমাত্র। ফিজিকটা ভালো না হলে মনের সহিত স্ট্রাগল করবি কি করে? তোরা কি আর জগতের হায়েস্ট ইভলিউশন মানুষ পদবাচ্য আছিস? আহার, নিদ্রা, মৈথুন এ ভিন্ন তোদের আর আছে কি? এখনও যে চতুষ্পদ হয়ে যাসনি, এই ঢের। ঠাকুর বলতেন, মান হুঁশ আছে যার, সেই মানুষ। তোরা তো জায়স্য মৃয়স্য বাক্যের সাক্ষী হয়ে স্বদেশবাসীর হিংসার স্থল ও বিদেশিগণের ঘৃণার আস্পদ হয়ে রয়েছিস। তোরা অ্যানিম্যাল, তাই স্ট্রাগল করতে বলি। থিওরি ফিওরি রেখে দে, নিজেদের দৈনন্দিন কার্য ও ব্যবহার স্থিরভাবে আলোচনা করে দেখ দেখি, তোরা অ্যানিম্যাল আর হিউম্যান প্লেনসের মধ্যবর্তী জীববিশেষ কিনা। ফিজিকটাকে আগে গড়ে তোল, তবে তো মনের ওপর ক্রমে আধিপত্য লাভ হবে। নায়মাত্মা বলহীনেন লভ্য, বুঝলি? শিষ্য: মহাশয়, বলহীনেন অর্থে ভাষ্যকর কিন্তু ব্রহ্মচর্যহীনেনও বলেছেন। স্বামীজি: তা বলুন গে। আমি বলছি, দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়েলাইজেশন অব দ্য সেলফ। শিষ্য: কিন্তু সবল শরীরে অনেক জড়বুদ্ধিও তো দেখা যায়। স্বামীজি: তাদের যদি তুই যত্ন করে ভালো আইডিয়া একবার দিতে পারিস, তাহলে তারা যত শিগগির তা ওয়ার্কআউট করতে পারবে, হীন বীর্য লোক তত শিগগির পারবে না। দেখছিস না, ক্ষীণ শরীরে কাম ক্রোধের বেগ ধারণ হয় না। শুটকো লোকগুলো শিগগির রেগে যায়, শিগগির কামমোহিত হয়। শিষ্য: কিন্তু এ নিয়মের ব্যতিক্রমও তো দেখতে পাওয়া যায়। স্বামীজি: তা নেই কে বলেছে? মনের ওপর একবার কন্ট্রোল হয়ে গেলে দেহ সবল থাক বা শুকিয়েই যাক, তাতে আর কিছু এসে যায় না। মোট কথা হচ্ছে, ফিজিক ভালো না হলে যে আত্মজ্ঞানের অধিকারীই হতে পারে না। ঠাকুর বলতেন, শরীরে এতটুকু খুঁত থাকলে জীব সিদ্ধ হতে পারে না। কিছুক্ষণ পরে স্বামীজি রহস্য করিয়া উপস্থিত সকলকে বলিতে লাগিলেন, আর এক কথা শুনেছেন? আজ এই ভরচাজ বামুন নিবেদিতার এঁটো খেয়ে এসেছে। তার ছোঁয়া মিষ্টান্ন না হয় খেলি, তাতে তত আসে যায় না, কিন্তু তার ছোঁয়া জলটা কি করে খেলি? শিষ্য: তা আপনিই তো আদেশ করিয়াছিলেন। গুরুর আদেশে আমি সব করিতে পারি। জলটা খাইতে কিন্তু আমি নারাজ ছিলাম। আপনি পান করিয়া দিলেন, কাজেই প্রসাদ বলিয়া খাইতে হইল। স্বামীজি: তোর জাতের দফা রফা হয়ে গেছে।
এখন আর তোকে কেউ ভট্টাচ বামুন বলে মানবে না। শিষ্য: না মানে নাই মানুক, আমি আপনার আদেশে চণ্ডালের ভাতও খাইতে পারি। কথা শুনিয়া স্বামীজি ও উপস্থিত সকলে হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম।